This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না জানানো এবং উপস্থিত জুলাই যোদ্ধাদের উপর পুলিশ লাঠিপেটার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ক্ষিপ্ত হয়েছেন প্রবাসী সাংবাদিক ও প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন। রোববার রাতে তার ইউটিউব চ্যানেলে জুলাই চোর ইউনূস গং থাম্বনেল এবং সেফ এক্সিট বলে কিছু নেই, ওরা পৃথিবীর সব প্রান্তে লাঞ্ছিত হবে শিরোনামে একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিওতে 21 টেলিভিশনের সাবেক সাংবাদিক ইলিয়াস হোসেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে সমালোচনা করেন বিএনপি ও এনসিপির। 28 মিনিট 30 সেকেন্ডের এই ভিডিওর শুরুতে ইলিয়াস হোসেন প্রশ্ন করেন, জুলাই যারা জীবন দিয়েছে, যারা ঈদের স্বাধীন করেছে, তাদের ভবিষ্যৎ কী? ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, ডেইলি স্টার, প্রথম আলো, আসিফ নজরুল এনজিও, গ্রামীণ ব্যাংক, তার পরিবার ও শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, ফলে সরকার সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে। জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা চালানো হয়েছে, সেই হামলা চালানোর পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই দেশে জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যারা এই দেশ স্বাধীন করেছে, তাদের ভবিষ্যৎ কি। সামনের সারিতে যারা বসেছিল যে জুলাইয়ের এই যে যোদ্ধাদেরকে এভাবে পেটায় নির্মমভাবে নির্যাতন করে তারপরে পুলিশ করলো, সামনে কারা বসেছিল একটু চেহারাগুলো দেখার জন্য অনুষ্ঠানটা দেখলাম। বেশিরভাগ চিনি না, এমনকি মানে যেই সব মানুষগুলো ধরেন 5 তারিখের পরপর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয় নাই। এটা ওয়াকার, প্রথম আলো, ডেইলি স্টার, ভারত, তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা বানানো হয়েছে এবং আসিফ নজরুল এটার মূল নিয়ন্ত্রণে। তার জন্য এই সরকার চাইলেও, ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না। ভালো তো নাই, এমনিতেই নাই। এক ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তো আসলে এই মানে 2 দিন যদি প্লেনে না ওঠে ওনার গুড়া কৃমিয়ে কামড়ায়। উনি তো এমনি ওনার বিদেশে থেকে ওনার অভ্যাস ছিল, হোটেলে থাকতো, ওনার ঘরে থাকতেও মনে হয় ভাল লাগে না। তো আর বাদ বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন, এগুলোর মিলায় একটা পারিবারিক সরকার, এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন। ইলিয়াস হোসেন বলেন, হাসিনা পালাবে সেটা তিনি জানতেন। সব কিছু করা হয়েছে অর্গানাইজড ওয়েতে। যেসব উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছে তারা কিছুই করেননি, উড়ে এসে জুড়ে বসেছেন। এরকম কোনো মানুষ আছে নাকি? লোক ছিল না দেশে? এই যে সাকিব আলী, তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনক সারোয়ারের এই টক শোতে আসার জন্য। ডক্টর এই প্রফেসর স্যার শহীদুজ্জামান স্যার দেখেন নাই চোখে? হাসিনুর রহমান ওনারে বসাইতে পারতেন না? ওই হাসান নাসের বসাইতে পারতেন না? কারোরে বসান নেই। আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন। আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে, আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রাষ্ট্রপতিকে রেখে করবেন। বিপ্লবী সরকার করা যাবে না। কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই 5 তারিখে হয়নি যে এখন এক একজন এক এক রকমের কথাবার্তা বলে। ভাই, আমি 19-20 তারিখে আমি ভিডিও বানাই নাই, শেখ হাসিনা দেশে নাই, আমি গাইবি আওয়াজ দিই নাই, তো শুনেছি সে চলে যাবে, চলে যাচ্ছে। তো এই আলোচনা ভিতরে হচ্ছিল, এটা নিয়ে একটা সেকেন্ড বি, প্ল্যান সি কী হবে সেগুলো নিয়ে তাদের ভিতরে পুরো তারা ঠিকঠাক। হঠাৎ করে জাম করে আসা 5 তারিখের 2 দিন আগে মোস্তফা সরোয়ার ফারুকী রাস্তায় নেমে গেল, যে কিনা সারা বছর হাসিনার আর মুজিবের গুণগান গাইল, হঠাৎ করে চলে আসলো। আপনার এমনিতেই মনে হয় এগুলো খুব অর্গানাইজড ওয়েতে করা হয়েছে। আপনারা কিছুই করেন নাই। আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন। এক চান্দাবাজের এক ভিডিও পাঠাইলো একজন, এটা তো মানে জাস্ট টাইম ওয়েস্ট এগুলোরে দেখা। ভিডিও পাঠাইলো, ভাই একটু দেখেন। চান্দাবাজ কয় যে আমরা তো দেশে গিয়েছিলাম। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন কেন দেশে না এসেও অ্যাটর্নি জেনারেল সহ বিভিন্ন জনকে হাতে পায়ে ধরে বিডিআর বিদ্রোহী গ্রেফতার এবং শেখ হাসিনার বিরোধিতাকারী আলেমদের মুক্তির ব্যবস্থা করেছেন, ভিডিওতে তার বিরুদ্ধে অবস্থান নেয়া প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের সামরিক গোয়েন্দা সংস্থার
ভাতা খাওয়া ফারাটে বলেও উল্লেখ করে তার দেশে না ফেরার কারণ ব্যাখ্যা করেছেন। আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন, এক চান্দাবাজের এক ভিডিও পাঠাইলো একজন, এটা তো মানে জাস্ট টাইম ওয়েস্ট এগুলোরে দেখা। ভিডিও পাঠাইলো, ভাই একটু দেখেন। চান্দাবাজ কয় যে আমরা তো দেশে গিয়েছিলাম, তোরা এত দেশপ্রেমিক হইলে তুই দেশে যা চান্দা নিয়ে আসছিস। আমি ইলিয়াস এইখানে বসে থেকে তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে ছাড়িয়েছে, তোর আলেম বাপদেরকে যা জিজ্ঞেস করিস, সবশেষ শফিউর রহমান ফারাবিরে যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কী ছিল, অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এইটার একটু শুনানিটা আগায় দেন, যা জিজ্ঞেস করা। তোর বাপ এখানে বসে এগুলো করেছে, তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না, এই কারণে দেশে যায় না। আর তোরা দেশে গেছিস, তোদের সমস্যা নাই তো, আজ পর্যন্ত বলছিস নাকি তোরা ডিজিএফআই ভাতা খায়া তারপরে তোরা কথা বলিস টাকা পয়সার সমস্যা আছে, এই দিন থাইল্যান্ড ওই দিন সিঙ্গাপুর, টাকা পাইস কই? তোর বাপের জমিদারি আছে চোরের বাচ্চা। ইলিয়াস হোসেন আরও বলেন, দেশে তার কোনো শত্রু নেই, তার শত্রু ইসকন ও ইন্ডিয়া। তিনি দুর্নীতি দমন কমিশনেরও কড়া সমালোচনা করেছেন। রয়্যাল লোকজনদের চারিদিকে বসায় রেখে তারপরে আপনারা সুন্দর দেশ গড়বেন, সেই দেশে আমাদের তো টার্গেট তো না আওয়ামী লীগ না, আমাদের টার্গেট বিএনপি না, জামাত, কোনো কিছু না। আমাদের দেশে কোনো শত্রু নাই, আমার শত্রু ইসকন, আমার শত্রু ইন্ডিয়ার লোকজনদের সেট আপ করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন, সেই দেশে আমরা যাব। এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনো দিন এখানে কোনো কাজ করতে পারবো? কাজ দিচ্ছেন কোনো দিন? দিয়া দেখেন, যদি নাকি মিনিমাম 1 টাকার 1 পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন, নিজের গলায় নিজে জুতা পরে তারপর ঘুরবো। কোনো সুযোগ নাই তো। কোনো একটা ভালো লোক ওইখানে যাবে, এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইল, তার স্ত্রীর সাথে শেষ দেখাটা পর্যন্ত করতে পারে নাই। এই লোকটা বাইরে থেকে, স্ত্রীটা মারা গেল, সেই লোকটারে দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম। লোকটা ঢুকতে দেয়নি, এই আসিফ নজরুলটা ঢুকতে দেয়নি, চুরি করতে পারবে না। এখন দুদকের কি করে? দুদক কোথায় কোন উল্টায় ফেলছে আমার একটু বলেন তো? কোনো কিছু নাই, মাঝে মধ্যে 2-1টা আওয়াজ দেয়, এটা নিয়ে তাদের বিশাল আকারের একটা দেখাচ্ছে। এই হচ্ছে গিয়া দেশের অবস্থা। প্রবাসী সাংবাদিক ইলিয়াস এনসিপি নেতাদের বিদেশে টাকা পাচারের বিষয়টিও তুলে ধরেছেন। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা তো এরকম করছেন কেন? আমার জবাব দিল, ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টুকার দরকার। জুলাই আগস্টে তারা সারা দেশে ভ্রমণ করলো না, এই যে কত জুলাই আগস্টে, তো ওই সময় হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা, তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে যান নাই কেন? বলছে ভাই আমরা লোকজনও নিতে পারি ঠিক মতো, আমাদের ফান্ড শেষ। সম্ভবত বরিশাল থেকে তারা গোপালগঞ্জে এসেছিল, অথবা এটা কি মাদারীপুর থেকে গোপালগঞ্জে গিয়েছিল, আমার ঠিক মনে নেই, 2টার একটা হবে। তো আমার তখন আবার বাংলা এডিশন উদ্বোধন হবে, যে কারণে ওদের সাথে কথা হচ্ছিল, তো ওরা আসার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত করতে পারেনি। এখন আমার বললো যে ভাই এই ব্যাপার, টাকা আমাদের ফান্ড নেই। তা বললাম এই যে টাকা পয়সা করলেন, এত টাকা এগুলি, কয় ভাই ওনারা টাকা পয়সা দেন না, কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে, কেউ কানাডাতে পাঠিয়েছে, কেউ পর্তুগালে পাঠিয়েছে, অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে, আর আরও বেশ কয়েকটা দেশের নাম বলবো। এক একজন এক এক জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার টাকা শেষে নামছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসকারী ইলিয়াস হোসেন আত্মপক্ষ সমর্থন করে বলেন, দেশ অস্থির করার পেছনে কতিপয় উপদেষ্টাই দায়ী। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানের সমালোচনা করেছেন তিনি। একই সঙ্গে পুলিশের চাঁদাবাজিরও কঠোর সমালোচনা করেন ইলিয়াস। আমাদেরকে যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই, ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই নাই। আজকে দেশ অস্থির, আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোরে সরান নাই, সেই কারণে আজকে দেশ অস্থির। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায়, কি হবে, কালকে কি করতে হবে, কোন ওসিরে। ওই দিন এক পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে, অফিসার কয় যে ভাই বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাবো কি না, এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে, বাথরুম থেকে বের হওয়ার পরে চেয়ার নাই হয়ে যেতে পারে। এইভাবে পুলিশ কাজ করতে পারে নাকি? পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর ওই যে খোদা বক্স, এই খোদা বক্সও 2টাই মিলাও বাক্সর মধ্যে পুলিশটা ঢুকায়া আচার বানায় পুরা
এই যে চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে ফেলছে। পুলিশের মধ্যে কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায়, কেমনে খায়টায়, কখন কোন চেয়ার সরে যায়, চেয়ার থাকতে থাকতে যেই কয় টাকা খাইতে চাই। এটা হচ্ছে অবস্থা পুলিশের। এইভাবে চলছে দেশ। দীর্ঘ এই ভিডিওতে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের গোয়েন্দা ব্যর্থতার কথা তুলে ধরার পাশাপাশি ইলিয়াস হোসেন সবচেয়ে বেশি ক্ষোভ দেখান আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি। তার অভিযোগ 680 কোটি টাকায় দিলীপ আগারওয়ালকে জামিন দেওয়া হয়েছে। তো আমরা আপনাদেরকে 5 তারিখের পরপর বলেছিলাম যে এই মানুষগুলোকে সরাইতে হবে। সরাইতে আপনারা চানও নাই। আপনি এই দেশটা যে স্বাধীন হইল, কারা শত্রুটা কারা ছিল আপনার? ভারত ছিল না? আপনি বলেন তো, এই জুলাই যোদ্ধারা, আপনাদের সবাইকে দোষ দেওয়া লাভ নেই, মানে আপনাদের নেতৃত্বের কথা বলছি। আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাত আবদুল্লাহ একিয়ে দিল, সবাই রাজুতে চলে আসে, হাইকোর্টে যায়, তাপ করে 15-20 জনকে আপনারা ফেলাই দিলেন। আর ফেলার নাই কেন? আর কোথায় যান নাই কেন? এই যে বিডিআরের লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো, আমি তো ওদের সাথে আমার মানে পারিবারিকভাবে তাদের সাথে আমি জড়িত, কারোর কাছে শুনি নাই আপনারা কোনো দিন এর এইটা হইলে আমার ফোন দেবে, ওইটা হইলে আমার ফোন দেবে। সারাদিন আমি বিডিআরের অন্তত 10টা ফোন রিসিভ করি, কখনো বিরক্ত হই না তাদের প্রতি। হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে, বিরক্ত হই না, কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে, মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না? থাকেন নাই। ওই যে ফেনীতে 16 জন এখন পর্যন্ত কন্ডেম সেলে, যাইতে পারতেন না? যান নাই। এখনও আলেমরা জেলে, আপনি জানেন? ওই যে বিশেষ সন্ত্রাস বিরোধী আইন, সেই আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বলল যে এই আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে, সোয়াদ যায় হাজির। আপনি জানেন সিটিটিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে? এসবি প্রধানের চেয়ারে কে সেটা জানেন? এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে, এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে, আপনি কি করেন? সবশেষ দিলীপ আগারওয়াল প্রায় 10টা মামলা, আস্তে আস্তে চুপচাপ করে তারপরে তারা জামিন দিয়ে দিল। 680 কোটি নিয়ে আসিফ নজরুল তারা জামিন দিয়ে দেশ থেকে বার করে দিলেন। কেউ জানেন না আপনারা জামিনগুলো হইলো, এটাও জানাইতে পারলেন না আমাদেরকে। আপনারা মানে কল্পনাও করিনি যে সেইভাবে জামিন নিয়ে নেবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য এই প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টকে জনমত তৈরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের একজন শীর্ষ ব্যক্তি অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন বলেও বিস্ফোরক মন্তব্য করেন। এরা চুরি করে এরা সব ভদ্র শয়তানের মতো করে আমাদেরকে মাঝে মধ্যে সরকারের থেকে খুব ঊর্ধ্বতন একদম সরকারের সর্বোচ্চ লেভেলের একজন, গত জুন মাসে আমার সাথে তার একটা মিটিং হইল, তো সে আমারে কাজ দিল। কাজ হয়েছে আগস্টের 5 তারিখ থেকে আগস্টের 15 তারিখের মধ্যে ওয়াকারকে ফেলে দেওয়া হবে। তো খুব জোর প্রচেষ্টা চালাইতে হবে ইলিয়াস ভাই। চালাইলাম, কই ফেলাইলেন না তো, ওয়াকারে তো আপনারা সরাইলেন না। আচ্ছা সে আবার ওই সময় বলছিল যে ইলিয়াস ভাই আপনাদের হেল্প লাগবে, আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে এটার ব্যাপারে একটা জনমত গঠন করেন। ওয়াকারের ব্যাপারে জনমত গঠন করা শেষ, ওয়াকারে আপনারা ফেলতে হয়। সে বলছিল যে অনেক ইফ বাট এগুলো থাকবে, এটা করা যাবে কিনা, বাট একটা চেষ্টা তারা করেছিল, করতে পারেন নাই। আচ্ছা ধরেন আমি সেনা প্রধানকে সরানো খুব কঠিন। আচ্ছা আপনার আশপাশে চোর বাটপাট দিয়ে ভরা, মানে সবাই জানে যে ওরা চুরি করে, তাদেরকে সরাইতে পারেন নাই। ইলিয়াস হোসেন বলেন, গত 1 বছরে শেখ হাসিনার আমলের চেয়ে বেশি টাকা পাচার হয়েছে। সব উপদেষ্টারা টাকা পাচারে যুক্ত রয়েছে বলেও অভিযোগ তার। উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়েও কথা বলেন এই প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট। গত 1 বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত 1 বছরে। তোরা যে পাচার, এই যে সবশেষ দিলীপ আগারওয়ালের যে টাকা পাচার হইল না, এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গার টরিক। ওর মাধ্যমে ওর সিঙ্গাপুরের ব্যবসা ওগুলি দেখায়, ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে। পাচার করলি প্রতিটা উপদেষ্টা টাকা পাচার করেছে। ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না। সেফ এক্সিট, তোরা সেফ এক্সিট কই নিয়ে দিবে? তুই কই যাবি? ডিম একজনের মাথার উপরে তো গেছে, দেখছিস না? ডিম পিছন দিয়া নিচে দিয়া ঢোকানো হবে। কই যাবি তোরা? কই আসবি? পৃথিবীর কোন দেশে যাবি? বিএনপি পেটাবে, আওয়ামী লীগ পেটাবে, শিবির পেটাবে, এই জুলাই আন্দোলনের এরা পেটাবে, সাধারণ মানুষ পেটাবে, যে যাবে ডিম ঢোকানো হবে ওইখানে। সেফ এক্সিট মারাইতে আর শেষ। জুলাই আন্দোলন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসেরও বিচার হবে বলে হুঁশিয়ারি দেন ইলিয়াস হোসেন। সব মানুষ বিক্রি হয়ে যায় নাই, সব মানুষের দিয়া ওরা যে অপকর্ম চাঁদাবাজি যেগুলো করছে,
এই ধান্দাবাজি করাইতেও পারবে না। যারা আজকে করছে তাদের বিচার এই দেশে হবে, আজকে হোক কালকে হোক। আর ডক্টর ইউনূস যদি বাংলাদেশে ওই জিয়া অরফানেজ ট্রাস্ট এইটার এই দুর্নীতির জন্য যদি নাকি রাষ্ট্রপ্রধান হিসেবে খালেদা জিয়ার বিচার হয়, তোমার বিচারও হবে। তুমি সব চোর বাটপার নিয়ে এনজিওগ্রাম, তোমার পারিবারিক আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা, আর তোমার উপরে কোনো দায় আসবে না। এগুলো নিয়েও এই দেশে বিচার হইতে পারে। ওই দিনের কথা ভুলে যেও না। এই দেশে বহু ঘটনা ঘটেছে, বহুদিন পরে বিচার হয়েছে। শেখ হাসিনা 15 বছর মনে করেছিল কিছুই হবে না। এখন সেনাবাহিনীর মেজর জেনারেল পলায় যায় রাতের বেলা ওই পেঁয়াজের ওই ফেরত ট্রাকের মধ্যে করে, তারপরে এই চোরে। তোমার বিচারও হইতে পারে এই দেশে, ধৈর্য ধরো। ইলিয়াস হোসেন বিএনপির বর্তমান নেতৃত্বের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা নয়, ইন্ডিয়াই বিএনপির শত্রু। তিনি বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের বিষয়টি উদাহরণ হিসেবে তুলে ধরেন। দেশটারে ঠিক হইতে দেন ভাই, খাইতে পারবেন, কয়দিন পরে খায়েন, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ মুক্ত, ইন্ডিয়া মুক্ত করেন। আপনাদের সমস্যা আওয়ামী লীগ ছিল না, আপনাদের সমস্যা ছিল ইন্ডিয়া। খালেদা জিয়া জেলে, হাসিনা জীবনে খালেদা জিয়ার জেলে পাঠাইতো না যদি ইন্ডিয়া না করতো। সাকা চৌধুরীর কোনোদিন হাসিনা দিত না। হাসিনা তো মানে ছিল আপনার, মানে স্বপ্ন ছিল হাসিনার বাপের, হাসিনারে সাকা চৌধুরীর কাছে বিয়ে দিবে। খারাপ সম্পর্ক ছিল না তাদের সাথে। ফাঁসি দিয়েছে ইন্ডিয়া, দিয়েছে জামাতের লোকজনের দেয় নাই, ইন্ডিয়া ফাঁসি দিয়েছে। তো আপনাদের শত্রুকে এটা চিনেন, এটার জন্য যারা আওয়ামী লীগের হয়ে, ইন্ডিয়ার হয়ে কাজ করেছে তাদেরকে সরান প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 21 টেলিভিশনের সাবেক সাংবাদিক ডক্টর কনক সারওয়ার, ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য জুলাই আন্দোলনের আগে থেকেই শেখ হাসিনার পতনের জন্য জনমত তৈরি করে গেছেন। আন্দোলন পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ও এনসিপির নেতৃত্বের পক্ষে অবস্থান নেন এবং জনমত গড়ে তোলেন। এই 3 অনলাইন অ্যাক্টিভিস্ট এতটাই প্রভাবশালী ছিল যে তাদের ইন্ধনে মব সৃষ্টি করে এনসিপি, জামায়াত ইসলামী ও বিএনপির অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বাড়ি বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দিতে সক্ষম হন। এই সময় এই 3 জনকে অনলাইনে জয়েন্ট নির্দেশনা দিতেও দেখা যায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনায় দেশে বিদেশে ব্যাপক সমালোচনার সম্মুখীন হন। ফলশ্রুতিতে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নাগরিক পার্টি তাদের বলয় থেকে বেরিয়ে আসে। এতে ক্ষিপ্ত হয়ে কনক সারওয়ার, ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য যৌথভাবে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা, এনসিপি ও বিএনপির শীর্ষ নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারই ধারাবাহিকতায় জুলাই সনদ অনুষ্ঠানকে কেন্দ্র করে অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে জুলাই চোর ইউনূস গং, থাম্বনেইল এবং সেফ এক্সিট বলে কিছু নেই, ওরা পৃথিবীর সব প্রান্তে লাঞ্ছিত হবে শিরোনামে ভিডিও চিত্রের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ও এনসিপির উপর শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন। এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। তোমার